একটি না দুটি বিমান F-35 আক্রান্ত হয়েছে এবং তাদের কপালে কিন্তু এখন চিন্তার ভাঁজ। একটা মিসাইল ইরান হামলা চালিয়েছে, তার মানে তার ওই পাল্লা 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তার আছে। তাহলে যে বলা হচ্ছিল যে ইরানের কিছু নেই, কোথাও কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি এই 4000 কিলোমিটারের ইয়েটা কোত্থেকে আসলো? ফলে পশ্চিমা সংবাদ মাধ্যম যা দেখাচ্ছে আমরা তাই দেখছি। এইটা কিন্তু আমাদেরকে ভুল পথে চালিত করছে। ইরানের হামলায় যে ক্ষতি হচ্ছে না, ক্ষতিটা তারা লুকাচ্ছেন। তেলের দামটা স্থির থাকলে ওনাদের যুদ্ধটা আরও কিছুদিন চালিয়ে যেতে সুবিধা হবে। চর্চা ডিগোটে স্বাগতম। দেশে আজ পালিত হচ্ছে ঈদ, আপনাদের ঈদ মোবারক। আজ ইরানেও ঈদ পালিত হচ্ছে, পাশাপাশি ইরানি বর্ষের প্রথম দিন। এর মধ্যেও ইরানে হামলা চলছে, যুদ্ধ চলছে। পাশাপাশি ইরান এই প্রথমবার ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওদিকে ট্রাম্প নানা দোটানার মধ্যে আবার ইরানে সৈন্য পাঠাবে ঘোষণা দিয়েছে। তবে আবার ইরানের তেলের উপর 30 দিনের জন্য সাময়িক নিষেধাজ্ঞা যেটি ছিল সেটি তুলে নিয়েছে আমেরিকা। ইরান কি ভাবছে, ইসরায়েল কি ভাবছে এবং আমেরিকাই বা কি ভাবছে, যুদ্ধের অবস্থা কি, সব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, ঈদ মোবারক। একদম যেটি বলছিলাম যে আজ ইরানেও ঈদ, ইরানি বর্ষের প্রথম দিন আজ নওরোজ। ইরানের কি অবস্থা? ইরানের নওরোজ মানে এক হচ্ছে ঈদ। ঈদ প্রত্যেকটা মুসলমানের জীবনে আসে, সে যে শিয়া সুন্নি যাই হোক না কেন, প্রত্যেকের জীবনে বছরে দুটি ঈদ, এটা মুসলমান ধর্মে বলা আছে, এবং দুটি ঈদ আনন্দ হিসাবেই প্রত্যেকের ঘরে ঘরে আসে। কিন্তু ইরানের এবারের ঈদটি একেবারেই আনন্দময় হয়নি। সবচেয়ে বড় কথা যে ইরানিরা হাজার হাজার বছর ধরে একটি দিনকে পালন করে, তাদের বছরের প্রথম দিনকে, নওরোজ। নওরোজ মানে হচ্ছে প্রথম দিন, নতুন দিন। নওরোজ কথা শব্দটির অর্থ ফার্সি শব্দ, তো ফার্সি শব্দের অর্থ হচ্ছে নতুন দিন। নতুন দিনটা শুরুই করে এইভাবে। এই যে উৎসবটা, নওরোজের উৎসবটা ওদের চলে 10 থেকে 14 দিন পর্যন্ত। তারা দীর্ঘ সময় ধরে এটা উৎসবের মতো পালন করে, এবং পালন করে হচ্ছে কখন? পালন করে সন্ধ্যার পর থেকে ওদের আনন্দ উৎসব শুরু হয়। আনন্দ উৎসব শুরু হয়, প্রত্যেকে ঘর বাড়ি থেকে এসে রাস্তায় আসে, রাস্তায় এসে আতশবাজি পোড়ায়, কেউ খাওয়া দাওয়া করে, নানা হই হুল্লোড়, গান বাজনা সব কিছুই হয়, মানে একটা খুব আনন্দময় পরিবেশে সে হয়। কিন্তু এবার তারা কেউ রাস্তায় নামতে পারেনি, কারণ সরকারের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা ছিল যে কেউ যেন রাস্তায় না আসে। রাস্তায় নামলার দুটো যুক্তি হতে পারে বা যুক্তি দেখানো হচ্ছে। একটা যুক্তি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বড় কোনো গ্যাদারিং হলে সেখানে যদি কোনো শত্রুর আক্রমণ হয় তাহলে একসঙ্গে বহু লোকের প্রাণহানি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে। দ্বিতীয় কথা যেটা মানে ইরানের বর্তমান শাসকদের বিরোধী পক্ষ ওরা বলছে, বিরোধী শিবির, তারা বলছে যে সরকার ভয় পেয়ে গেছে। তারা মনে করছে যে এই নওরোজের সুযোগ নিয়ে কেউ যদি, অনেক লোক একসঙ্গে যদি জড়ো হয়, তাহলে সেখানে থেকে যদি সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় তাহলে সেটা সামাল দেওয়া হয়তো কঠিন হয়ে পড়বে। সেই জন্য তারা মানুষকে এক জায়গায় হতে, বেশি লোককে এক জায়গায় হতে নিষেধ করেছে। কিন্তু দ্বিতীয় যুক্তিটা আমার কাছে তত গ্রহণযোগ্য মনে হয় না, কারণ ইরানের আপনার সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার মানে মৃত্যু, তার জায়গায় আরেকজন যিনি আছেন তার অনুপস্থিতি, সব মিলিয়ে ইরানের একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু তারা এই জিনিসটা মানতেই পারছেন না এখনো পর্যন্ত। ইরান, মনে রাখতে হবে, ইরান কিন্তু আমেরিকা না। আমেরিকার সভ্যতা খুব বেশি হলে 250-300 বছরের, কিন্তু ইরানের একটা 5000 বছরের সভ্যতা আছে। পারস্য সভ্যতা এমনি একদিনে গড়ে ওঠে, দীর্ঘ ঐতিহ্যের মাধ্যমে গড়ে উঠেছে। ফলে সেই সভ্যতাকে রাতারাতি উপর থেকে এই ক্ষেপণাস্ত্র আর বোমা মেরে পুরো ধ্বংস করে দেবো আর সেখানকার মানুষ সেটা মেনে নেবে, এইটা ভাবার কোনো কারণ নেই। আপনার এবারের ইরানের মানুষ অত্যন্ত বিষণ্ণ। এই বিষণ্ণতার একটা বড় কারণ হচ্ছে যে এবার প্রত্যেক ঈদে প্রধান যে জামাতটা হতো সেখানে ইমামতি করতেন যে আয়াতুল্লাহ, যিনি প্রধান ধর্মগুরু, তিনি ইমামতি করতেন। কিন্তু এইবারই আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি তো শহীদ হয়েছেন, তিনি মারা গেছেন
নিহত হয়েছেন। আর আপনার যেটা তার ছেলে যে মুস্তাফা খামেনি, খামেনি। তিনি আয়াতুল্লাহ যা স্থলাভিষিক্ত, মানে আয়াতুল্লাহ এখন আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি, তিনি তো গুরুতর আহত। হুম। ফলে তিনি চিকিৎসাধীন, তিনি জনসমক্ষে আসতে পারছেন না। ফলে তিনি আসতে না পারার কারণে তার যে শূন্যস্থানে তো কেউ বসতে পারছে না। ফলে ইরানের এবারের ঈদের মানে এই যে তোমার জুমাতুল বিদা বা শেষ জুমা শেষ যেটা, জুম্মা যেটা। সেই জুম্মায়ও তিনি ইমামতি করতে পারেননি। এমনকি ঈদের যে প্রধান নামাজ, হুম। সেখানেও তিনি ইমামতি তাকে করতে দেখা যায়নি। এটা ইরানিদের অত্যন্ত ব্যথিত করেছে। কারণ তাদের দীর্ঘদিনের লালিত যে অভ্যাস, সেই অভ্যাসে তাদের উপস্থিতিটা মানে প্রতীকী হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জীবনে। আচ্ছা সেলিম ভাই, আমরা একটু যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলি। আমরা কালকেই বলছিলাম যে ইরান প্রথমবারের মতন আমেরিকার F-35 এ হামলা চালিয়েছে, আঘাত করেছে। যদিও আমেরিকার তরফ থেকে এর কোনো ব্যাখ্যা আমরা পাইনি। তবে আমরা গতকালকেই আবার দেখলাম যে ইরান প্রথমবারের মতন ভারত মহাসাগরে যে মার্কিন ঘাঁটি আছে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান কি তার যুদ্ধের কিংবা ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পাল্লা বাড়াচ্ছে কিনা? দেখুন, আপনার প্রথম কথা হচ্ছে যে ট্রাম্প সাহেব বলেছিলেন ইরানের কোনো সক্ষমতাই শেষ নেই, করে দিচ্ছে আমরা সব শেষ করে দিয়েছি। তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছু নেই, তার নৌবাহিনী বলে কিছু নেই, তার যে স্থলবাহিনী আছে তারাও স্ক্যাটার, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সুতরাং তাদের মধ্যে কোনো ধরনের কোনো মানে কি বলবো আত্মরক্ষার যে সামর্থ্য, সেই সামর্থ্য নেই। কিন্তু আত্মরক্ষার সামর্থ্য যে কত আছে, কত মানে বিশাল, সেই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু এই যে আপনি যে দুটো ঘটনা বললেন, দুটো ঘটনাই খুব ইম্পর্টেন্ট। এটা একটু সময় নিয়ে বলি যে F-35 তৈরি করে কে? আমেরিকার একটা বেসরকারি প্রতিষ্ঠান লকহিড মার্টিন। এই F-35 তৈরি করার জন্য যে পরিমাণ গবেষণা করতে হয়েছে, তার জন্য খরচ হয়েছে কত? $400 বিলিয়ন। $400 বিলিয়ন। এই একটা F-35 যেটা আমেরিকানদের কাছে বলা হচ্ছে যে এত গর্বের, এত কোনো কিছু, কোনো রাডারে ধরা পড়বে না, কোনো জায়গায় কেউ তাকে তার টিকিটাও ছুঁতে পারবে না। এবং সেটা হচ্ছে একটা 5th জেনারেশনের মানে যুদ্ধজাহাজ। এই যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমান যখন মানে ইরানের তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মতো না, আমেরিকার মতো না, এমনকি রাশিয়া চীনের মতো না। সেইটা দিয়ে কিন্তু সে তাকে যতই স্বীকার করুক আর না করুক, সে উড়েছে, ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে। এবং এতদিন পর্যন্ত একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে ইরানের আকাশ সীমায় কিন্তু এই আমেরিকা বা ইসরায়েলের বিমান ঢুকতো না। তারা কিন্তু আকাশ সীমার বাইরে থেকে যে আক্রমণ চালিয়েছে, ক্ষেপণাস্ত্র বা বোমা দিয়ে যে আক্রমণ চালিয়েছে, সেগুলো সবগুলোই কিন্তু দূর থেকে। আচ্ছা, তো এই F-30 বিমান, একটা বিমানের দাম আমাদের অর্থে ধরলে 1000 কোটি টাকার বেশি, $700-800 মিলিয়ন একটা মানে এই যুদ্ধ বিমানের দাম। মানে তাহলে কি পরিমাণ আপনার ব্যয়বহুল সেটা চিন্তা করুন। সেই বিমান যখনই সৌদি আরবের দিক থেকে ইরানের আকাশ সীমায় ঢুকেছে, সঙ্গে সঙ্গে সে আক্রান্ত হয়েছে। এবং আক্রান্ত হওয়ার পরে সে দ্রুত তাকে জরুরি ল্যান্ডিং করতে হয়েছে। হ্যাঁ, জরুরি সে বেলি ল্যান্ডিং করছে না মানে সাধারণ ল্যান্ডিং করছে, সে বিষয়ে কিন্তু আমেরিকানরা কোনো কিছু দিচ্ছেন না এবং বলছেন যে পাইলট সেফ। এবং একটি না, দুটি বিমান F-35 আক্রান্ত হয়েছে এবং তাদের কপালে কিন্তু এখন চিন্তার ভাঁজ। আমেরিকানরা, আপনার ইসরায়েলিরা প্রত্যেকে প্রচণ্ড সেন্সরশিপের মধ্যে এই কথা বলছেন। আপনার ইতিমধ্যে আমেরিকায় নিয়ম করা হয়েছে যে আপনার যদি যুদ্ধের খবর মানে দেশের বিপক্ষে যায় বা তাদের মনে হয় যে সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে পারে বা অন্য যুদ্ধ পরিস্থিতিকে শত্রুকে সহায়তা করতে পারে, তাহলে তারা লাইসেন্স বাতিল করে দেবেন, এইরকম কথাও বলছেন। আমেরিকা যারা বাক স্বাধীনতা নিয়ে সারা বিশ্বকে জ্ঞান দিয়ে বেড়ায়, তাদের দেশে এই অবস্থা। এখন আমি সকালে দেখলাম যে একটা মামলা উঠেছে, মামলাটা নিউ ইয়র্ক টাইমস ভার্সেস ইউএস গভর্নমেন্ট। সেক্ষেত্রে যে বিচারকের আদালতে মামলাটি উঠেছে, এই মামলাটি বিচারক নিউ ইয়র্ক টাইমসের পক্ষে নিয়েছেন যে পত্রিকা সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। এখানে তাদের কথা
মানা হবে না। তাহলে F-35 বিমান ইয়ে করা মানে কিন্তু আপনার প্রায় হৃৎপিণ্ডে আঘাত করার মতো, মানে এইরকম প্রিয় একটা জিনিস, যে জিনিস নিয়ে আপনি বলতে পারেন সারা বিশ্বের কাছে তাদের গর্বের ধন হচ্ছে F-35, যেটা আছে মাত্র তিনটি দেশের কাছে। আচ্ছা। একটা হচ্ছে আমেরিকা, যার উৎপাদক, আছে ইসরায়েলের কাছে, কারণ সে পৈতৃক সূত্রে এটা পায় সব সময়, আর একটা শর্ত সাপেক্ষে বিক্রি করা হয়েছে ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাতের কাছে আছে। এর বাইরে কারোর কাছে কিন্তু F-35 নেই। যেগুলো আছে বিভিন্ন ঘাঁটিতে হয়তো আছে, সেগুলো আমেরিকার নিয়ন্ত্রণে। আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু কিছু নেই। আপনার F-35 70 না 72টা কেনার জন্য কানাডা অর্ডার দিয়েছিল, কিন্তু কানাডার সঙ্গে যে সম্পর্কের অবনতির পরে কানাডা এই অর্ডার ক্যান্সেল করেছে। এরপরে আসেন আপনার দ্বিতীয় প্রশ্ন, যে ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়া যে দ্বীপ আছে, সেই দ্বীপটি মূলত ব্রিটিশরা দখল করেছিল। এরকম ছোট ছোট দ্বীপ, মরিশাসের পাশেই দিয়াগো গার্সিয়া। তো আপনার দিয়াগো গার্সিয়া ইরান থেকে দূরত্ব খুব কম হলেও ৩,৮০০ থেকে ৪,০০০ কিলোমিটার দূরত্ব। তাহলে প্রথম জিনিসটা হবে যে এত দূরত্বে একটা মিসাইল ইরান হামলা চালিয়েছে, তার মানে তার ওই পাল্লা ৪,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তার আছে। তাহলে যে বলা হচ্ছিল যে ইরানের কিছু নেই, কোথাও কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি এই ৪,০০০ কিলোমিটারের এটা কোত্থেকে আসলো? মানে আপনার যে ইরান সম্পর্কে পশ্চিমারা কতটা ভ্রান্ত, কতটা তাদের ধারণা অমূলক, সেই জিনিসগুলো কিন্তু মানে ধীরে ধীরে বেরিয়ে আসছে। এক হচ্ছে পুরো যুদ্ধটা শুরু হয়েছে একটা মিথ্যা বয়ানের উপরে, ঠিক যেমনভাবে শুরু হয়েছিল লিবিয়ায়, যেমনভাবে শুরু হয়েছিল ইরাকে, ঠিক একই একটা মিথ্যা বয়ানের উপর দিয়ে এইটা এই যুদ্ধ শুরু করা হয়েছে, যে ইরান ইউরেনিয়াম এনরিচ করে যাচ্ছে, ইউরেনিয়াম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সেটা আমেরিকার জন্য ঝুঁকি। আমেরিকার একজন ট্রাম্প প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি পদত্যাগই করে দিলেন যে একটা মিথ্যা এই বয়ানের বিরুদ্ধে। এমনকি তুলসী গ্যাবার্ডও সেদিন বলেছেন যে এই ইরান কোনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। তাহলে এই যে বারবার মিথ্যা কথা বলে এই মানে মানুষকে বিশ্বাস করানো, আর এর পেছনে আরেকটা দায় আছে কিন্তু পশ্চিমা সংবাদ মাধ্যমের। তারা তাদের আমরা কি ফলো করি? আমরা কিন্তু পশ্চিমা সংবাদ মাধ্যমেই চলি। ফলে পশ্চিমা সংবাদ মাধ্যম যা দেখাচ্ছে আমরা তাই দেখছি। এইটা কিন্তু আমাদেরকে ভুল পথে চালিত করছে। এখন অবশ্য কিছু কিছু জিনিস বেরোচ্ছে, সেই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছু কিছু জিনিস জোর করে বেরোচ্ছে, ফলে অনেকগুলো জিনিস কাভার করে যাচ্ছে। যে ইসরায়েলের যে বিপুল পরিমাণ ক্ষতি, যেমন হাইফা যে তেল রিফাইনারি, সেখানে যে ইরান প্রচণ্ড ক্ষতি সাধন করেছে, এটা তো স্বীকার করতে হচ্ছে। আপনার যেমন কিছু না, কাতার, আগে বলা হতো মেরেছে, তার আগে আমরা ইন্টারসেপ্ট করে ফেলেছি, বা ইরানের এর কোনো তেমন কোনো খুব বড় ক্ষতি হয়নি। এখন বলতে হচ্ছে যে এই গ্যাস ফিল্ডের মানে উৎপাদন ক্ষমতা 17% কমে গেছে। 2 নাম্বার হচ্ছে যে এটা ঠিক করতে 5 থেকে 7 বছর লাগতে পারে। তাহলে ইরানের হামলায় যে ক্ষতি হচ্ছে না, ক্ষতিটা তারা লুকাচ্ছেন। তারা জানেন যে ইরানের এই ক্ষতি করার সামর্থ্য যদি জনসমক্ষে আসে, তাহলে আর ইসরায়েল বা আমেরিকা দুই দোসরের কোনো ধরনের কোনো মান সম্মান বলে কোনো কিছু থাকবে না। এটি হচ্ছে বড় কথা। সেলিম খান, ইরানের তেলের উপর 30 দিনের জন্য নিষেধাজ্ঞা যেটি ছিল সেটি তুলে নিয়েছে। 30 দিনের নিষেধাজ্ঞা সেটা আমেরিকা তুলে নিয়েছে। কি মনে হয়, চাপে পড়ে এই কাজটি করলো আমেরিকা? এটা চাপে পড়ে না, এটা এক ধরনের একটা ভণ্ডামি। আচ্ছা, এটাকে যদি কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায়, ইরান তো বলেনি যে ভাই আমার তেলের দাম তুমি তেলের উপর নিষেধাজ্ঞা তুলে নাও, বলেছে? রাশিয়া কি বলেছিল যে তার তেলের উপর তুলে নিতে? জিনিসটা হচ্ছে যে আপনার ইরান ঠিক সেই জায়গাটায় হাত দিয়েছে যে জায়গাটা আমেরিকা বা পশ্চিম ইউরোপের জন্য সবচেয়ে সেন্সিটিভ, সেটা হচ্ছে জ্বালানি। জ্বালানি তেলের দাম $100 উপরে ব্যারেল প্রতি চলে গেছে। এক ব্যারেল মানে কিন্তু সম্ভবত 59 লিটার। আচ্ছা, ঠিক আছে। তো এক ব্যারেল তেলের যে দাম, সেটা $100 উপরে চলে গেছে, এবং এটা ধারণা করা হচ্ছে যে ইরানের ক্যালকুলেশন ছিল যে এইটাকে $200 পর্যন্ত নিতে হবে। তাহলে আমেরিকার ক্ষতি কি? আমেরিকা তো নিজস্ব তেল আছে,
আমেরিকা নিজের তেল দিয়ে নিজের লোককে কম পয়সা দেবে, সেইটা তো করলে তাহলে তো তার কোনো সমস্যা হয় না। কিন্তু এখানেও একটা সমস্যা আছে। সেই সমস্যাটি হলো যে আমেরিকার মার্কেটটা এইভাবে করা যে আমেরিকা নিজের দেশের তেল হোক আর বাইরের আমদানি করা তেল হোক, সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে যেভাবে ওঠানামা করবে, এই আমেরিকায় যারা তেল সাপ্লায়ার কোম্পানিগুলো আছে তারা সেইভাবে তেলের দাম ঠিক করবে। আচ্ছা, ফলে যেদিনই ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমেরিকা আমেরিকাতেও। মার্কেট, ইউরোপের মার্কেটে যে জিনিসটা তারা আমাদের দেশগুলোতে চালু করার চেষ্টা করছে, আপনারা দেখছেন যে আমাদের যে এখন মাসে মাসে একটা করে পর্যালোচনা হ্যাঁ, হয় তেল পর্যালোচনা। গ্যাসের দাম, এরা কিন্তু বলছে যে না, মাসে না, প্রতিদিন করতে হবে এবং প্রতিদিন তেল ওঠানামার সঙ্গে সঙ্গে তোমার তেলের দাম বাড়াতে কমাতে হবে। এটা কে করবে? এটা এটা কি সম্ভব আমাদের মতন দেশে? আর এইটা করতে গিয়ে ওনারা ধরা খেয়েছেন। ওনাদের ২ দশমিক কত সামথিং ছিল যে ইয়ে এ তেলের গ্যালন, যে গ্যাসোলিন বলে ওরা। আচ্ছা, গ্যাসোলিনের গ্যালন তে ২ দশমিক কত ৫-৮ বা এরকম ছিল। সেটা $৪ কাছাকাছি পৌঁছে গেছে। ফলে দ্বিগুণ। দ্বিগুণ, প্রায় দ্বিগুণ। এইটা তো তাদের পুরো পেটে হাত দিয়েছে। আর এইটা বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের দাম আমেরিকায় বাড়তে শুরু করেছে। ফলে এই যে তেলের যে ঘাটতি, যে সৌদি আরব থেকে তেল আসতে পারছে না, জাহাজ সব আটকে আছে, কাতার থেকে, কুয়েত থেকে, তারপরে আপনার ইরাক থেকে, এই যে বিপুল পরিমাণ তেল যে আসতে পারছে না, এই ঘাটতিটা মেটাবেন কোত্থেকে? এই ঘাটতিটা মেটাতে পারে এক আপনার রাশিয়া তেল উৎপাদন। আর রাশিয়াও বুঝে গেছে, রাশিয়া তার নির্দিষ্ট ইয়ের বেশি তেল উৎপাদন করে না এবং সে বেশি দামে, চড়া দামে বেচে এতদিন যে লোককে কম দামে দিয়ে সে লস করেছে, সেটা সে সুদে আসলে তুলে নিতে চায়। আচ্ছা, ২ নম্বর হচ্ছে যে ইরানকে ছাড় দেওয়া ওই একই কারণে, যে ইরানের বিপুল পরিমাণ তেল এই নিষেধাজ্ঞার কারণে আপনার জাহাজ ভর্তি তেল বিভিন্ন সাগরে ঘোরাফেরা করছে। এই জাহাজগুলো যাতে দ্রুত আপনার কেউ কিনে নেয় এবং ইরানকে পয়সা দেয়, সেই ইয়েতে ওনারা আছেন, যাতে তেলের দামটা স্থির থাকলে কি হবে? তেলের দামটা স্থির থাকলে ওনাদের যুদ্ধটা আরো কিছুদিন চালিয়ে যেতে সুবিধা হবে। ট্রাম্প কিন্তু কারণ বলেছেন যে সে এখনই যুদ্ধ থামানোর পক্ষে না। আবার আরেকটা জায়গায় তিনি বলেছেন যে এই অভিযান হয়তো সে দ্রুতই গুটিয়ে নিবে। গতকাল বেশ। আপনার সঙ্গে কথাবার্তায় আমি হ্যাঁ, বলেছিলাম যে উনি সকালে কি কথা বলেন, বিকালে তার মনে থাকে না। একদম। উনি এবেলা কি কথা বলেন, ওবেলা বা পর মুহূর্তে মনে থাকে কিনা সন্দেহ। সুতরাং ট্রাম্পের এই যে তেলের বিষয়টা আরেকটুখানি জাস্ট যোগ করেছে, শেষ করি। তেল কিন্তু ইরানের এই তেল এখন চীন চীন তো নিচ্ছেই। এখন ভারত এর জন্য ঝাঁপিয়ে পড়েছে যে ইরানের এই তেল যেগুলো সাগরে ভাসছে, ভারতের বিভিন্ন রিফাইনারিগুলো এই তেল কেনার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আপনার রাশিয়া থেকে তেল আনার জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং ভারত এবং চীন যদি তেলে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম হয়তো খুব বাড়বে না। মানে আচ্ছা। স্বয়ংসম্পূর্ণ মানে তারা যদি তাদের মজুদ যদি হুম। ঠিক রাখতে পারে। কারণ এই দুটো দেশের জনসংখ্যা প্রায় ৩০০ কোটি মানুষ এই দুটো দেশে বাস করে। তো পৃথিবীর 1/3 মানুষ যে দুটো দেশে বাস করেন, তাদের যদি চাহিদাটা মিটে যায়, তাহলে জি। আমেরিকানদের বিশ্বাস যে ফলে আমেরিকান যে ট্রেজারি সেক্রেটারি, উনি কি বেসেন্ট, উনি কোনো দয়া করেননি। উনি আচ্ছা, নিজের ইয়েকে, নিজের স্বার্থকে, মানে এখন এতটাই নগ্ন হয়ে গেছে, ট্রাম্প প্রশাসন এতটাই নগ্ন যে আপনার কোনো কিছুতে তাদের লজ্জা নেই। যাকে মারছে তাকে আবার তেল বিক্রির অনুমতি দিয়ে, সেই দীর্ঘদিন ধরে গত ৪৭ বছর ধরে তারা নানা অবরোধের মুখে পড়ে আছে। এখন হঠাৎ করে এত দরদ উঠলো কোত্থেকে? এত মায়া কান্না কেন? তাই ইরানের তেল বিক্রি করার সুযোগ দিতে হবে? কিছুই না। জাস্ট নিজের স্বার্থ। যেন তেলের দাম কোনোভাবেই ১০০ পর্যন্ত গেছে, এর চেয়ে বেশি যেন আর না যায়। সেলিম খান, আমরা শেষ করব। শেষ করার আগে আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে এই যে সংঘাত, আমেরিকা, ইসরায়েল, ইরান যে সংঘাত চলছে, এখন পর্যন্ত আসলে কার অর্জন কতটুকু? যুক্তরাষ্ট্র, ইসরায়েল আসলে কি পেল ইরানে হামলা করে? দেখুন, এখনো পর্যন্ত কেউ বলছেন না। সবাই এ পর্যন্ত যত বিশেষজ্ঞ, মানে ধরেন এখন আমার একটা বড় সময় কাটে এই লোকজনের কথা শোনার হুম। জন্য। যে শুনি, এখনো পর্যন্ত কেউ আমেরিকা বা ইসরায়েলের অর্জন সম্পর্কে কিছু বলেননি। বরং তাদের পুরো ইয়েটাই মাটি হতে পারে। কারণ ইরানে এই আমেরিকার কাছে ওই পরিমাণ যুদ্ধাস্ত্র আর যুদ্ধাস্ত্রের সরবরাহ আর নেই। আচ্ছা, আমি মনে আছে কালকেই একটা লেখা চর্চাতে প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু হিসাব কষে দেখিয়ে দেওয়া হয়েছে যে
আমেরিকা তার অস্ত্রশস্ত্রের জন্য পুরোপুরি নির্ভরশীল কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপর, আচ্ছা। এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এই যে টমাহক, হুম। এটা বছরে একটা নির্দিষ্ট যে 100 থেকে 150 তৈরি করতে পারবে, এর বাইরে আপনি তৈরি করতেই পারবেন না। উৎপাদন ক্ষমতা হঠাৎ করে আপনি যদি 1000-এ নিতে চান, এটা ইম্পসিবল। এবং তারা প্ল্যান নিয়েছেন, যেটা পিট হেগসেথ যাদের যুদ্ধমন্ত্রী বলছেন যে এটাকে বাড়াবেন। সেই বাড়াতে গেলে যা যা লাগবে, কিছু জিনিস যেমন ইঞ্জিন লাগবে। হঠাৎ করে যে যে আরেকটা প্রতিষ্ঠান ইঞ্জিন সরবরাহ করে, যে ইঞ্জিনটা তাকে নিয়ে যায়, হ্যাঁ। ক্রায়োজেনিক ইঞ্জিন, মানে সব যেটা তাকে সরঞ্জামই হঠাৎ করে তৈরি করা হঠাৎ করে সম্ভব তৈরি করা। না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে এইগুলো তৈরি করতে লাগে এই যে রেয়ার আর্থ এলিমেন্ট, বিরল খনিজ। আচ্ছা। এই বিরল খনিজ তো আমেরিকার কাছে পর্যাপ্ত নেই। এটার জন্য তাকে চীনের কাছে যেতে হবে। চীন তো এটা দিতে মানে একটা নির্দিষ্ট পরিমাণ সরবরাহ করবে বলছে, কিন্তু আনলিমিটেড সে দেবে না। আচ্ছা। 2 নাম্বার হচ্ছে যে চীন একটা তার একটা তালিকা বানিয়েছে যে এই বিরল খনিজ কোথায় ব্যবহার হচ্ছে তাকে ডিক্লারেশন দিতে হবে। আচ্ছা। সুতরাং জিনিসটা এত সোজা না। অস্ত্রের ভান্ডার যখন ইরান কিন্তু এই স্ট্র্যাটেজিটাই নিয়েছিল। সে অনেক সস্তা দরের, অনেক কম মাপের এগুলো ব্যবহার করে করে আমেরিকান যে ইন্টারসেপ্টার, অমুক তমুক, এগুলোর কিন্তু পরিমাণ আস্তে আস্তে কমিয়ে ফেলেছে এবং ইয়ে করছে। আপনি জানেন যে এর মধ্যে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, এরা 3টি দেশ মিলে আলোচনা করছে যে এই সংঘাতটা কিভাবে থামানো যায়, কিভাবে ইরানকে রাজি করিয়ে একটা মানে ইয়ে আনা যায়। কিন্তু ইরান কতদূর রাজি হবে বা রাজি হবে না এটা বলা খুব কঠিন। কারণ আমেরিকার যেই শক্তি ক্ষয় হচ্ছে, এই শক্তি ক্ষয়ের সবচেয়ে বেশি খুশি যদি কেউ থাকে, সেটার নাম, সেই দেশটির নাম চীন। আর যদি পরে কেউ খুশি থাকে, সেটা হচ্ছে রাশিয়া। তারা দুনিয়াকে দেখিয়ে দিতে পেরেছে যে এই আমেরিকাকে যত বড় ভাবা হয়, এই আমেরিকা তত বড় না, তত শক্তিশালীও না। এরা ভিতুর ডিম। এরা উপর থেকে ও ইয়ে মেরে লোকের সঙ্গে, লোকের বিরুদ্ধে লড়াই করতে পারে, ক্ষেপণাস্ত্র, বোমা এসব হামলা চালিয়ে লড়াই করতে পারে, কিন্তু তাদের সামনাসামনি গিয়ে কারোর সঙ্গে লড়ার কোনো ক্ষমতা নেই। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।